তো বেশ কয়েকজন লাইভে চলে আসছে। আমি তাহলে এখন ভিডিওটা আমি এখন ক্লাসটা শুরু করতে চাই। আচ্ছা, গতদিন আমরা যোগাশ্রয় প্রোগ্রাম থেকে কি কি শিখেছি, বা গত ক্লাস থেকে যোগাশ্রয় প্রোগ্রাম কি, যোগাশ্রয় প্রোগ্রামে কি কি থাকবে, যোগাশ্রয় প্রোগ্রাম করার জন্য আমাকে কি কি জিনিস জানতে হবে, যেমন হচ্ছে কি সিদ্ধান্ত চলক, শর্ত, এরপর অভীষ্ট ফাংশন। এরপর কি করা শিখেছি যে একটা সরলরেখা কিভাবে গ্রাফ পেপার আঁকতে হয়। এটা অবশ্য আগে তোমরা শিখেছো, আমি জাস্ট খালি আবার নতুন করে একটু দেখালাম। এরপরে একটা অসমতার সমীকরণ কিভাবে গ্রাফ পেপারে আঁকতে হয়। এরপর আমরা শিখেছি যে একাধিক অসমতার সমীকরণ থাকলে কিভাবে সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি পরবর্তী অংশগুলোর উপর ক্লাস নেওয়া শুরু করব। আচ্ছা, তো আজকের ক্লাসের একটা বিষয় হচ্ছে যে সবাই একটু খাতা কলম নিয়ে বসতে হবে। যদি বাসায় গ্রাফ পেপার থাকে সেটা সাথে নিতে হবে, এবং যদি গ্রাফ পেপার না থাকে তাহলে খাতায় গ্রাফ পেপারের ন্যায় কিছু ছক কাটো। ঠিক আছে, আজকে একটু খাতা কলম খুব বেশি প্রয়োজন এই ক্লাসটার জন্য, যেহেতু আমি অঙ্ক করাবো, তাই খাতা কলম লাগবে। গ্রাফ পেপার যদি থাকে তাহলে ভালো, তাহলে গ্রাফ পেপার ব্যবহার করবে, না হলে হচ্ছে খাতায় ছক কেটে ওর উপর গ্রাফ করবে। তো সবাই একটু খাতা কলম নিয়ে বসা, আমি একটু অপেক্ষা করি। আশা করি সবাই খাতা কলম নিয়েছো। আচ্ছা, আমি ভিতরে চলে গেলাম। আচ্ছা, গত দিনের স্লাইডের শেষের দিকে এই স্লাইডটা ছিল যে লেখচিত্রের সাহায্যে দ্বিমাত্রিক যোগাশ্রয় প্রোগ্রাম কিভাবে সমাধান করা যায়। প্রথমে আমি অসমতাগুলো লেখচিত্রে অঙ্কন করব এবং সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করব। এরপর সম্ভাব্য সমাধান এলাকার কৌণিক বিন্দুগুলো নির্ণয় করব। এরপর কৌণিক বিন্দুর মান অভীষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশনে পর্যায়ক্রমে বসিয়ে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করব। ঠিক আছে, আমার স্টেপ কয়টা? 3টা। প্রথম স্টেপ অসমতাগুলো লেখচিত্রে অঙ্কন করব এবং সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করব। দ্বিতীয় স্টেপ সম্ভাব্য সমাধান এলাকার কৌণিক বিন্দুগুলো নির্ণয় করব। তৃতীয় স্টেপ কৌণিক বিন্দুগুলোতে যে এক্স এবং ওয়াই এর যে মানগুলো আছে সেগুলো আমি অভীষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশনে পর্যায়ক্রমে বসাবো। এরপর সর্বোচ্চ মান কোনটা বা সর্বনিম্ন মান কোনটা অভীষ্ট ফাংশনে সেটা বের করব। ঠিক আছে, আশা করি এই 3টা পয়েন্ট ক্লিয়ার। এই 3টা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে পরবর্তী অঙ্কগুলোর জন্য। ওকে, আমি আরেকবার একটু দেখো এই 3টা পয়েন্ট, এরপর আমি সামনে আগাচ্ছি। ওকে, নেক্সট গাণিতিক সমস্যা 1। হ্যাঁ, আর প্রথম ম্যাথ করব যোগাশ্রয় প্রোগ্রামে। দেখো, কোশ্চেন হচ্ছে লেখচিত্রের সাহায্যে যোগাশ্রয় প্রোগ্রামটি সমাধান করে অভীষ্ট ফাংশন z ইকুয়ালস টু 2y মাইনাস এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করো। শর্তগুলো x প্লাস 2y লেস দেন ইকুয়াল টু 8, x প্লাস y লেস দেন ইকুয়ালস টু 5, 4x প্লাস 3y গ্রেটার দেন অর ইকুয়ালস টু 12, x কমা y গ্রেটার অর ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে আমার মোটামুটি 3টা 4টা 5টা শর্ত দেওয়া আছে, অভীষ্ট ফাংশন দেওয়া আছে। আমরা এখন কাজ শুরু করবো। এটা হচ্ছে আমার অভীষ্ট ফাংশন, 1 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত, আর এইখানে আমার 2টা শর্ত আছে, 4 এবং 5 নাম্বার শর্ত। ঠিক আছে, এখন আমার কি কি স্টেপ করতে হবে দেখো। এর আগের স্লাইডে যদি আমি একটু যাই, অসমতাগুলো লেখচিত্রে অঙ্কন করতে হবে এবং সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি হবে? অসমতাগুলো লেখচিত্রে অঙ্কন করা। আচ্ছা, তাহলে অসমতাগুলো লেখচিত্রে অঙ্কন কিভাবে করব? গত ক্লাসে আমরা শিখেছি যে অসমতাগুলোকে আগে সরল রেখায় রূপ দিব, এরপর সরল রেখার থেকে সরল রেখাগুলো অঙ্কন করব, এরপর যে কোনো একটা বিন্দু বসাবো, প্রিফারেবলি 0 0 বিন্দুটা বসাবো। বসায় দেখবো যে আমার অসমতাকে এটা স্যাটিসফাই করে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে 0 0 দিকে অ্যারো দিব,
আর যদি স্যাটিসফাই না করে তাহলে 0 0 উল্টা পাশে মানে মূল বিন্দুর উল্টা পাশে আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝাবো যে ওইটা আমার সম্ভাব্য এলাকা, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে যে এই যে আবার লিখে দিয়েছি যে প্রথমে অসমতাগুলো লেখচিত্রে অঙ্কন করতে হবে। আর অসমতার সরলরেখায় কোন ফর্মে নিতে হবে? এক্স প্লাস এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। গতদিনও এই সূত্রটা নিয়ে আলোচনা করেছি। এই সূত্রের তাৎপর্য কি? এক্স বাই এ মানে এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ছেদ করবে, ওয়াই বাই বি মানে ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করবে। ঠিক আছে, তাহলে এখন আমার প্রথম শর্ত দেওয়া আছে এক্স প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 8। এটাকে সরল রেখায় লিখলে কি আসবে? এক্স প্লাস 2y, এই লেস দেন ইকুয়ালস টু এই জায়গাটাতে আমি ইকুয়াল টু দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, এখন কি করব? এই পাশে আমার কত লাগবে? 1 লাগবে। তাই আমি কি করব? উভয় পাশকে 8 দিয়ে ভাগ দিব। দিলে পরে আমার আসবে এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 4 ইকুয়ালস টু 1। আশা করি একটু ক্লিয়ার। এরপর দ্বিতীয় অসমতাটা কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5। এটাকে সরলরেখায় লিখলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। এরপর 5 কে আমি যদি নিচে আনি তাহলে কত আসবে? এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1। এবার তৃতীয় অসমতা 4x প্লাস 3y গ্রেটার অর ইকুয়ালস টু 12। তাহলে এটাকে সরলরেখায় লিখলে 4x প্লাস 3y ইকুয়ালস টু 12। 12 কে যদি এ পাশে আনি তাহলে কি আসবে? x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়ালস টু 1। আশা করি এই সমীকরণগুলো ক্লিয়ার। তোমরা এই সমীকরণগুলো একটু খাতায় তুলে নাও। আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা এই যে এই পাশের এই সমীকরণগুলো একটু তুলে নাও, তোমাদের গ্রাফে আঁকতে সুবিধা হবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, এবং যারা আগের দিনের ক্লাস করনি এই ক্লাসটা শেষে আগের দিনের ক্লাসটা আরেকবার একটু করবা, কারণ হচ্ছে নাহলে এই ক্লাসে টুকটাক অনেক কিছু নাও বুঝতে পারো, গ্রাফ কিভাবে এঁকেছি এইসব জিনিসপত্র নাও বুঝতে পারো। তাই আগের দিনের ক্লাসটা একটু ফলো করো এই ক্লাসটার শেষে, যারা আগের দিনের ক্লাসটা করো নাই। আশা করি বাম পাশের সবগুলোর সমীকরণ তোলা হয়ে গেছে। তোমরা চাইলে অসমতাগুলো একটু তুলে নাও, অসমতাগুলো একটু তুলে নাও। এরপর আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, তাহলে আমি এখন পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা গ্রাফ আঁকবো। একটু আগে যে অসমতাগুলো সরলরেখা বের করেছে ওগুলা গ্রাফে আঁকবো এবং আমার সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করব। আচ্ছা, প্রথম অসমতাটা ছিল এক্স প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 8। আমি দেখো এটা নীল রং দিয়ে সূচিত করেছি। এইটার করেসপন্ডিং সরলরেখার সমীকরণ হবে এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 4 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন এখানে এক্স এর নিচে কত আছে? 8, ওয়াই এর নিচে আছে 4। তাহলে আমার সরলরেখাটা কেমন হবে? এক্স অক্ষে 8 ঘর কর্তন করবে আর ওয়াই অক্ষে 4 ঘর কর্তন করবে, তাই না? দেখি, এই যে এইটা হচ্ছে আমার সরলরেখা, এই যে 1 নম্বর সমীকরণ, তাই এখানে আমি 1 লিখে দিয়েছি। আচ্ছা, এখন আমি কি করব? যেহেতু এটা একটা অসমতা, আমি যে কোনো একটা বিন্দু বসাবো, বসায় দেখবো যে ওই বিন্দুটা সত্য বা ওই বিন্দুর জন্য 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হয় কি না। যদি সিদ্ধ হয় তাহলে ওই বিন্দুর দিকে আমি অ্যারো দিব, যদি সিদ্ধ না হয় তাহলে তার উল্টা পাশে আমি অ্যারো দিব। তো আমি আমার হিসাবের সুবিধার্থে কোন বিন্দুটা ইউজ করবো সবসময় বলেছি? 0 0। তাহলে 0 0 বসালে কি আসে? দেখো 0 প্লাস 2 ইন্টু 0, তাহলে কত আসবে? 0 এই পাশে। 0 লেস দেন 8, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা সত্য। এটা যেহেতু সত্য তাই এটা যেহেতু সত্য তাই আমার 0 0 হচ্ছে এই পাশে, তাহলে আমার 0 0 যেই পাশে সেই পাশে অ্যারো হবে। এই যে অ্যারো 0 0 এর দিকে হলো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার দ্বিতীয় সমীকরণটা আমি সবুজ রং দিয়ে করতেছি। দ্বিতীয় অসমতা ছিল এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 5। এটাকে সরলরেখায় আনলে এক্স বাই 5
প্লাস ওয়াই বাই 5 ইকুয়ালস টু 1। তাহলে আমার কি হবে, এক্স অক্ষ বরাবর 5 ঘর যাবে, রাইট, আর ওয়াই অক্ষ বরাবর যাবে 5 ঘর। ওকে, তাহলে সরলরেখাটা দেখতে এরকম হবে। ক্লিয়ার? এরপর আমি কি করব, বাম পাশে 0 0 বসাবো। তাহলে কত আসে দেখো, 0 লেস দেন ইকুয়ালস টু 5। এটা কি সত্য? যেহেতু সত্য তাহলে 0 0 দিকে আমার অ্যারো হবে। এই যে 0 0 দিকে অ্যারো হলো। এবার তৃতীয় সমীকরণ কি ছিল, 4x প্লাস 3y গ্রেটার অর ইকুয়ালস টু 12। এটাকে সরলরেখায় নিলে x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়ালস টু 1। তার মানে x অক্ষ বরাবর 3 ঘর যাবে এবং y অক্ষ বরাবর 4 ঘর যাবে। যদি আমি এই সরলরেখাটা অঙ্কন করি, এই যে এবার যদি আমি 0 0 বসাই তাহলে কি হয়, 0 গ্রেটার অর ইকুয়ালস টু 12, যা সত্য নয়। যেহেতু এটা সত্য নয় তাহলে কি 0 0 উল্টা পাশে অ্যারো হবে। তার মানে এইটা আমার ডানবর্তী উপর দিকে অ্যারোটা যাবে। এই যে উপর দিকে অ্যারোটা গেল। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমার সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করতে হবে। আচ্ছা, সম্ভাব্য সমাধান এলাকার জন্য একটু চিন্তা করি। যদি আমি উপরের অংশটার কথা চিন্তা করি তাহলে কি হবে, দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ বলতেছে আমরা এই এলাকায় রাজি না, কিন্তু 3 নাম্বার সমীকরণটা আবার বলছে আমি এই এলাকায় রাজি। এই পোর্শনটার ক্ষেত্রে চিন্তা করো, 2 নাম্বার সমীকরণ বলছে আমি রাজি, 3 নাম্বার সমীকরণ বলতেছে আমি রাজি, কিন্তু 1 নাম্বার সমীকরণ বলতেছে আমি রাজি না। আচ্ছা, ও এখানে ঘটনাক্রমে আরেকটা কন্ডিশন ছিল, এক্স আর ওয়াই উভয় 0-র চেয়ে বড় হবে। এক্স 0-র চেয়ে বড় মানে কি, আমার ওয়াই অক্ষের ডান পাশে, এবং ওয়াই গ্রেটার দেন 0 মানে কি এক্স অক্ষের উপরে। এই যে ওই অ্যারোগুলা দিলাম। আচ্ছা, এখন আমি যদি এই এলাকাটার কথা চিন্তা করি, এই এলাকায় কি হবে, 1 নাম্বার সমীকরণ বলবে আমি রাজি, 3 নাম্বার বলবে আমি রাজি, কিন্তু 2 নাম্বার বলবে আমি রাজি না। তাহলে এটা আমার সম্ভাব্য সমাধান এলাকা হতে পারে না। এবার এই পাশের এই ক্ষেত্রটার কথা চিন্তা করো, 1 নাম্বার বলবে আমি রাজি, 2 নাম্বার বলবে আমি রাজি, কিন্তু 3 নাম্বার বলবে সে রাজি না। তাহলে এটাও আমার সম্ভাব্য সমাধান এলাকায় পড়বে না। এবার এই এলাকাটার কথা চিন্তা করো, দেখো 1 নাম্বার বলতেছে আমি রাজি কারণ ওর নিচে আছে, 2 নাম্বারও বলতেছে আমি রাজি, 3 নাম্বারও বলতেছে আমি রাজি। আর এই যে এই সমীকরণটা সে কি বলে, সে বলে যে প্রথম চতুর্ভাগে হলেই আমি রাজি। তার মানে আমার এই এলাকাটা স্যাটিসফাই করে সবগুলা সমীকরণকে। তার মানে এইটা হবে আমার সম্ভাব্য সমাধান এলাকা। তোমরা পরীক্ষা হলে এরকম সিঙ্গেল লাইন দিয়ে স্কেচ করে দিবা, খুব বেশি গাঢ় করে স্কেচ করা দরকার নেই, খুব বেশি ঘন করেও এই স্কেচটা করার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আজকে প্রথম স্লাইডে কি ছিল, আজকে প্রথম স্লাইডে ছিল যে আমি যখন সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করব প্রথম স্টেপে, দ্বিতীয় স্টেপে ছিল আমি কৌণিক বিন্দুগুলা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আমি কৌণিক বিন্দুগুলা বের করি। এখানে আমার এই যে সম্ভাব্য সমাধান এলাকার কৌণিক বিন্দু কোনগুলো হবে, যদি আমি একটু পয়েন্ট আউট করি, এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাহলে এই যে আমি এই 4টা বিন্দু প্লট করলাম। এবার এই 4টা বিন্দুর মান কি কি হবে, এই বিন্দুটা কত হবে 0 4, এই বিন্দুটা হবে দেখো ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেছে, এক্স অক্ষ বরাবর 2 ঘর গেছে, তাহলে 2 3, এই বিন্দুটা হবে 5 0, এটা হবে 3 0। তাহলে এই যে বিন্দুগুলা বসালাম। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? একটু সবাই গ্রাফটা দেখো, দেখো গ্রাফটা ঠিক মতো বুঝেছো কিনা। আর তোমরা যদি খাতায় ছক এঁকে থাকো কিংবা তোমাদের কাছে যদি গ্রাফ পেপার থাকে, তোমরা গ্রাফটা একটু নিজেরা এঁকে নিতে পারো। আমি একটু সময় দিচ্ছি, তোমরা একটু নিজেরা গ্রাফটা অঙ্কন করে নাও।
ওকে, আশা করি তোমাদের গ্রাফগুলা আঁকতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নাই আপাতত। তা আমি পরবর্তী ধাপে যাব। ওকে, তোমরা এই পর্যন্ত সব বুঝতে পেরেছো কি কি করেছি? আমার কিছু অসমতা ছিল, সেগুলোকে সরলরেখায় নিয়েছি, সেগুলো অঙ্কন করেছি। এরপর অসমতার গুলো ব্যবহার করে আমি সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করেছি। এরপর কৌণিক বিন্দুগুলো ব্যবহার করেছি। আচ্ছা, এখানে একটা কথা আছে। হ্যাঁ, আহ, আমি এই চিত্রটা একটু, এই যে যে দাগ গুলো দিয়েছি, এই দাগগুলো একটু সরিয়ে দিয়ে আমি একটু চিত্রটা দিচ্ছি। একটু অপেক্ষা করো। ওকে, এই দাগগুলো ছাড়া চিত্রটা দিলাম। ওকে, এখন আমি অভীষ্ট ফাংশনে বসানোর জন্য বলেছি যে কৌণিক বিন্দুগুলোই শুধু ব্যবহার করব। অর্থাৎ আমি এই যে এই বিন্দুগুলাই ব্যবহার করব। ঠিক আছে, এই যে এখানে আমার 4টা বিন্দু আছে, এই 4টা বিন্দুই খালি ব্যবহার করব বলেছি। কিন্তু এই যে মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে, যেই পার্টটা আমরা স্কেচ করেছি, এই স্কেচ অংশের প্রতিটা বিন্দুই আমার সবগুলা শর্তকে কি করে, স্যাটিসফাই করে। আচ্ছা, তাহলে আমি মাঝখানে প্রতিটা বিন্দু কেন বসাবো না, কেন শুধু কৌণিক বিন্দুগুলোই বসাবো? একটু খেয়াল করো। আমি যদি এই বরাবর হাঁটতে থাকি, হাঁটতে 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 এই রেখাটাকে অতিক্রম করে জাস্ট এই পাশে আসি, তখন কি হবে? সবগুলা সিদ্ধ করবে, খালি 2 নাম্বার রেখা মানে এই সবুজ রেখাটা সিদ্ধ করবে না। আচ্ছা, আমি যদি হাঁটতে 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 নিচের দিকে আসি, তখন কি হবে? এই যে এক্স কমা ওয়াই গ্রেটার দেন 0 ও সিদ্ধ করবে না। আমি যদি এইদিকে পিছনে আসি, তখন এই লাল রেখাটা সিদ্ধ করবে না। আমি যদি এই পাশে আসি, তখন কি হবে? 1 নাম্বার রেখাটা সিদ্ধ করবে না। এইবার চিন্তা করো, আমি এইভাবে যেতে যেতে এই যে কৌণিক বিন্দু পার করে ঠিক বাইরে আসলাম, তখন একসাথে কয়টা রেখা সিদ্ধ করবে না? 2টা রেখা সীমাবদ্ধতার সিদ্ধ করবে না, তাই না? 2টা রেখা স্যাটিসফাই করবে না। তার মানে কি এই জায়গাটাতে আমি 2টা রেখার সর্বোচ্চ লিমিট পাচ্ছি। তো আমি সবগুলা বিন্দু না বসাই, যেখানে আমি সর্বোচ্চ লিমিট গুলা পাবো। আবার চিন্তা করো, এই বরাবর আস্তে আস্তে যদি এদিকে আসি, তাহলে একসাথে আমার 3টা রেখার লিমিট ক্রস করছে। আমি যদি এই বরাবর আসি, তাহলে দেখো একসাথে 2টা, এই 3 নাম্বার রেখাটা এবং এক্স গ্রেটার ওয়াই গ্রেটার দেন 0 এই রেখাটা, 2টার লিমিট একসাথে ব্রেক করতেছে। এই কারণে কৌণিক বিন্দুগুলোতে আমি সর্বোচ্চ লিমিট পাই বিভিন্ন একাধিক সরল রেখার বা একাধিক শর্তের। ঠিক আছে, আশা করি কেন কৌণিক বিন্দু ব্যবহার করব এই জিনিসটা ক্লিয়ার। ওকে, এবার আমি কৌণিক বিন্দুগুলা পেয়েছি, তাই না? কি কি? 2 3 0 4 3 0 5 0। আমার অভীষ্ট ফাংশন কি ছিল? z ইকুয়ালস টু 2y মাইনাস এক্স। যখন এক্স কমা ওয়াই হচ্ছে 2 3, তখন z এর মান বসালাম। এই যে y এর জায়গায় 3 বসাইলাম, x এর জায়গায় 2 বসালাম, অ্যান্সার আসলো। এরপর 0 4 বসালাম, 8 পেলাম। 3 0 বসালাম, মাইনাস 3 পেলাম। 5 0 বসালাম, মাইনাস 5 পেলাম। এখন প্রশ্নে কি চেয়েছিল? আমার অভীষ্ট ফাংশনের সর্বনিম্ন মান বের করতে, তাই না? তাহলে এখানে আমার জেড এর সর্বনিম্ন মান কত? -5। সুতরাং আমার উত্তর হবে জেড মিন ইকুয়ালস টু -5। আশা করি পুরো অঙ্কটা ক্লিয়ার। তোমরা এই ক্যালকুলেশনটা একটু দেখো। ওকে, আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এতক্ষণ কি ছিল? এর আগের অঙ্কটাতে কি ছিল? যোগাশ্রয় প্রোগ্রাম পুরোটা গঠন করাই ছিল। তোমার শর্ত দেয়া ছিল, তোমার সিদ্ধান্ত চলক ছিল এক্স ওয়াই, তোমার শর্তগুলো দেওয়া ছিল,
সবই দেয়া আছে, তোমার কাজ ছিল কি খালি সর্বনিম্ন মানটা বের করা অভিষ্ট ফাংশনে, ঠিক আছে? এখন হচ্ছে তোমার একটা সমস্যা দেয়া আছে, একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, তোমাকে আগে যোগাশ্রী প্রোগ্রাম গঠন করে নিতে হবে। যোগাশ্রী প্রোগ্রাম গঠন বলতে আমরা বুঝি তোমাকে সিদ্ধান্ত চলকগুলো বের করতে হবে, তোমাকে সীমাবদ্ধগুলো বের করতে হবে, তোমাকে অভিষ্ট ফাংশনগুলো বের করতে হবে। তাহলে কি কি ধাপে আমি এটা গঠন করব? আমার ধাপ হচ্ছে কয়টা? তিনটা। প্রথম, সিদ্ধান্ত চলক নির্ণয় করতে হবে। দ্বিতীয়, অভীষ্ট বা উদ্দেশ্য ফাংশন শনাক্ত করতে হবে এবং সিদ্ধান্ত চলক দ্বারা গাণিতিক আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে সীমাবদ্ধ বা শর্তগুলোকে চিহ্নিত করে একঘাতিক সমীকরণ বা অসমতার রূপে আকার দিতে হবে, ঠিক আছে? তাহলে আমার কি কি ধাপ? প্রথম ধাপ, সিদ্ধান্ত চলক নির্ণয় করতে হবে। দ্বিতীয় ধাপ, উদ্দেশ্য বা অভীষ্ট ফাংশন শনাক্ত করতে হবে এবং সিদ্ধান্ত চলক দ্বারা গাণিতিক রূপে প্রকাশ করতে হবে, কাকে? উদ্দেশ্য ফাংশনকে। এবং সীমাবদ্ধতা বা শর্তগুলোকে চিহ্নিত করে একঘাতিক সমীকরণ বা অসমতার আকারে রূপ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, গাণিতিক সমস্যা 2। এই সমস্যাটা দেখার পর আশা করি এই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, এই 3টা ধাপ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে ম্যাথটা একটু খেয়াল করি। প্রশ্নটা, একজন ফল বিক্রেতা আম ও পেয়ারা বিক্রয় করে। প্রতি ঝুড়ি আম ও পেয়ারার দাম যথাক্রমে 50 টাকা ও 25 টাকা। বিক্রেতা দোকানে 12টির বেশি ঝুড়ি রাখতে পারবেন না। প্রতি ঝুড়ি আম ও পেয়ারা বিক্রয় করলে লাভ যথাক্রমে 10 টাকা ও 6 টাকা হলে 500 টাকা মূলধন ব্যয় করে ওই বিক্রেতা সর্বোচ্চ কত টাকা লাভ করতে পারবেন? আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে দেই। একটা বিক্রেতা, একটা ফল বিক্রেতা আছে, তার সে কিছু আম বিক্রি করে, কিছু পেয়ারা বিক্রি করে। সে ধরো আম এবং পেয়ারা যদি সে কিনে নেওয়ার সময় তার প্রতি ঝুড়িতে দাম পড়ে 50 টাকা এবং 25 টাকা যথাক্রমে, মানে আমের ঝুড়ির দাম 50 টাকা, পেয়ারার ঝুড়ির দাম 25 টাকা। আচ্ছা, তার দোকানটা অনেক ছোট, তার দোকানে একসাথে 12টার বেশি ঝুড়ি রাখতে পারে না। আচ্ছা, সে এক ঝুড়ি আম বিক্রি করলে তার 10 টাকা লাভ হয়, এক ঝুড়ি পেয়ারা বিক্রি করলে তার 6 টাকা লাভ হয়, তার পকেটে আছে 500 টাকা। তাহলে এই 500 টাকা ব্যয় করে বিক্রেতা সর্বোচ্চ কত টাকা লাভ করতে পারবেন, এইটা আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামের মাধ্যমে বের করব, ঠিক আছে? তো প্রথম ধাপ কি ছিল? আমার সিদ্ধান্ত চলক নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে আমার সিদ্ধান্ত চলক কি হবে? আমার এখানে কি সিদ্ধান্ত নেবে? আমি কি পরিমাণ আমের ঝুড়ি এবং পেয়ারার ঝুড়ি কিনবো, ঠিক আছে? তাহলে সিদ্ধান্ত চলক হবে কি পরিমাণ কিনলে তার লাভ হবে। ধরি সে এক্স সংখ্যক আম এবং ওয়াই সংখ্যক পেয়ারার ঝুড়ি কিনেছেন, ঠিক আছে? এবার দ্বিতীয় ধাপ কি ছিল? আমার অভীষ্ট ফাংশন বা উদ্দেশ্য ফাংশন নির্ণয় করা। আচ্ছা, উদ্দেশ্য, তার এখানে উদ্দেশ্য কি? তার সর্বোচ্চ লাভ করতে হবে এবং সে কত লাভ করবে, এটাই তার উদ্দেশ্য। আচ্ছা, এক ঝুড়ি আমে তার লাভ কয় টাকা হয়? 10 টাকা, ঠিক আছে? তাহলে এক্সট্রা ঝুড়ি সে যদি বিক্রি করে তাহলে তার লাভ কত হবে? 10x টাকা। একদম ছোটবেলার ঐকিক নিয়মের অঙ্ক, যে একটা কলার দাম 10 টাকা হলে 2টা কলার দাম কত, 5টা কলার দাম কত, এক্সট্রা কলার দাম কত। ঠিক একইভাবে এক ঝুড়ি আমে তার লাভ হয় 10 টাকা, তাহলে এক্স ঝুড়ি আমে তার লাভ কত হবে? 10x টাকা। ঠিক একইভাবে এক ঝুড়ি পেয়ারাতে তার লাভ 6 টাকা, তাহলে ওয়াই ঝুড়ি পেয়ারাতে তার লাভ কত হবে? 6y টাকা। তাহলে তার অভীষ্ট ফাংশন কত হবে? তার কত লাভ হবে, এটাই তো আমার অভীষ্ট ফাংশন। তাহলে তার কত লাভ করা সম্ভব? এক্স সংখ্যক এবং ওয়াই সংখ্যক ঝুড়ি কিনে 10x প্লাস 6y। তাহলে আমার অভীষ্ট ফাংশন z ইকুয়ালস টু 10x প্লাস 6y। আশা করি এইটুকু সবার বোঝা গেছে। ওকে, তো সবাই একটু দেখে নাও ম্যাথটা, কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা পরের পেজেও আছে, সমস্যা নেই। আমার সিদ্ধান্ত চলক নির্ণয় করা এবং উদ্দেশ্য ফাংশন বের করাটা ক্লিয়ার কিনা একটু সবাই দেখো।
ওকে, হোপফুলি সবাই দেখেছো, হোপফুলি সবার বিষয়টা ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে আমার তৃতীয় লাইন কি ছিল ওখানে, যে আমাকে শর্ত বা সীমাবদ্ধগুলা নির্ণয় করতে হবে। তাহলে শর্ত বা সীমাবদ্ধতা নির্ণয়, তার লিমিটেশন কি, তার 500 টাকা তার মূলধন, তাই না? সে 500 টাকার অতিরিক্ত সে খরচ করতে পারবে না। আচ্ছা, এখন তার একটা আমের ঝুড়ি কিনলে তার কত টাকা খরচ হয়? 50 টাকা। আমি কি ধরেছি, সে এক সংখ্যক আমের ঝুড়ি কিনবে, তাহলে এক্স ঝুড়ি আম কিনলে তার খরচ হবে 50x টাকা। ঠিক একইভাবে এক ঝুড়ি পেয়ারার দাম কত? 25 টাকা। তাহলে ওয়াই সংখ্যক ঝুড়ির পেয়ারার দাম কত হবে? 25y। তাহলে তার মোট খরচ কত হবে বলতো? তার মোট খরচ হবে 50x প্লাস 25y। এখন এই যে তার মোট খরচ, এটা কি হতে হবে? 500 সমান কিংবা 500 চেয়ে কম। তাহলে তার প্রথম শর্ত বা সীমাবদ্ধতা কি? 50x প্লাস 25y ইজ লেস দেন ইকুয়ালস টু 500। ঠিক আছে, ওকে। তার দ্বিতীয় সীমাবদ্ধতা কি ছিল? সে 12টার বেশি ঝুড়ি একসাথে রাখতে পারবে না। তাহলে তার ঝুড়ি কয়টা আছে? এক সংখ্যক আমের ঝুড়ি আছে এবং ওয়াই সংখ্যক পেয়ারার ঝুড়ি আছে। এখন এই দুইটা সমষ্টি কি হতে হবে? 12 কিংবা 12 চেয়ে কম হতে হবে। তাহলে তার দ্বিতীয় শর্ত বা সীমাবদ্ধতা হবে এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 12। এবং তৃতীয় সীমাবদ্ধতা কি হবে? আমরা সবাই জানি যে যোগাশ্রয় প্রোগ্রামে এক্স এবং ওয়াই এর মান কি হতে হবে? অঋণাত্মক হতে হবে, অর্থাৎ 0 কিংবা 0-এর চেয়ে বড় হতে হবে। তাই আমার তৃতীয় শর্ত হচ্ছে এক্স কমা ওয়াই গ্রেটার অর ইকুয়ালস টু 0। আশা করি শর্তগুলো ক্লিয়ার। তার আগের পেজের অভিষ্ট ফাংশনটা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা কি করব? এই যোগাশ্রয় প্রোগ্রামটা সমাধান করে তার সর্বোচ্চ কত টাকা লাভ হবে সেটা নির্ণয় করব। ওকে, তো আবার কি করতে হবে? অসমতার গ্রাফ অঙ্কন করতে হবে। তো আমার সমীকরণগুলো কি ছিল, এবার আমি একটু ফাস্ট যাব, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা অলরেডি বেশ কিছু অসমতার সমাধান করা দেখেছো। ইনফ্যাক্ট আমি 3 ধরনের অসমতার সমাধান অলরেডি করে ফেলেছি, 3টা অঙ্কে, গত ক্লাসের 2টা, আজকে একটা। তো একটু ফাস্ট যাব এবার। আচ্ছা, আমার প্রথম সমীকরণটা কি ছিল? আমি প্রথম সমীকরণটা লাল রং দিয়ে করতেছি। 50x প্লাস 25y লেস দেন ইকুয়ালস টু 500। এই যে এইটা, ঠিক আছে? ওকে, তাহলে 50x প্লাস 25y লেস দেন ইকুয়ালস টু 500। তাহলে এটাকে সরল রেখায় x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফরম্যাটে লিখলে আসবে x বাই 10 প্লাস y বাই 20 ইকুয়ালস টু 1। এখন এই রেখাটাকে যদি আমরা অঙ্কন করি, তাহলে x অক্ষ বরাবর কয় ঘর যাব? 10 ঘর যাব। এবং y অক্ষ বরাবর যাব কত? 20 ঘর। ক্লিয়ার? এই যে অঙ্কন করলাম। এবার যদি আমি বাম পাশে যদি আমি 0 0 বসাই, তখন কি আসবে? 0 লেস দেন ইকুয়ালস টু 500, যেটা সত্য, তাই না? সত্য হলে আমার অ্যারো কি হবে? 0 0 দিকে। 0 0 কোন দিকে আছে? বাম পাশে নিচের দিকে কোনাকুনি আছে। তাহলে হচ্ছে এই যে অ্যারো গুলো আমার কোন দিকে? নিচের দিকে। ক্লিয়ার? ওকে, দ্বিতীয় সমীকরণটা আমি হচ্ছে সবুজ রং দিয়ে করব। তাহলে কি ছিল? এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 12। তাহলে এটাকে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফরম্যাটে লিখলে x বাই 12 প্লাস y বাই 12 ইকুয়ালস টু 1। তার মানে আমি x অক্ষ বরাবর 12 ঘর যাব এবং y অক্ষ বরাবর যাব 12 ঘর। ওকে, আচ্ছা, এবার 0 0 দিয়ে বসালে কি হয়? এটাও সিদ্ধ হয়। ক্লিয়ার? 0 লেস দেন 12 যেটা সত্য, তাহলে 0 0 আছে এই পাশে, তাহলে এই বরাবর অ্যারো হবে। ঠিক আছে, অ্যারো নিচ বরাবর। ওকে, এখন x, y গ্রেটার ইকুয়ালস টু 0 এর মানে কি? x অক্ষ উপর দিকে অ্যারো হবে এবং y অক্ষের ডান পাশে অ্যারো হবে। এই যে অ্যারো গুলা দিলাম। ওকে, এখন আমার কি করতে হবে? সম্ভাব্য সমাধান এলাকা বের করতে হবে। এই পাঁচটা কথা চিন্তা করো। 1 নাম্বার 2 নাম্বার দুইটা সমীকরণই কি নারাজ, তারা রাজি হয় না। এই পাঁচটা কথা চিন্তা করো, দেখো লাল রেখাটা রাজি কিন্তু সবুজ রেখাটা রাজি না। এই পাশে চিন্তা করো, সবুজ রেখাটা রাজি কিন্তু লাল রেখাটা রাজি না।
মাঝখানে চিন্তা করো, দেখো সবুজটাও রাজি, লালটাও রাজি, এক্স কমা ওয়াই গ্রেটার দেন 0 ও রাজি। তাহলে কি করব, এটাকে স্কেচ করে দিব। স্কেচ করে দেওয়ার পরে আমি কি করব, এই কৌণিক বিন্দুগুলো বের করব। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই কৌণিক বিন্দুটা আপাতত আমি ধরলাম না, কারণ এটা 0 0, এটা বসালে এমনি লাভ আসবে 0, তার মানে কি তার কোনো টাকাও খরচ হবে না, সে কোনো লাভও করবে না। তা আপাতত এটা তোমরা ইউজ করতে পারো, না চাইলেও সমস্যা নেই। আমার মেইন ফোকাস হবে হচ্ছে এই যে এই তিনটা বিন্দু নিয়ে। তাহলে এই তিনটা বিন্দুর মান কি কি? এইটা হচ্ছে 0 12, এটা কত দেখো, এক্স অক্ষ বরাবর 8 ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর গেছে, তাহলে 8 4। আর এই বিন্দুটা হচ্ছে আমার 10 0। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এটা কত, 10 0, 8 4, আর এইটা হচ্ছে 0 12। এই যে মানগুলো বসালাম। এখন কি করতে হবে, এই কৌণিক বিন্দুগুলো আমার অভিষ্ট ফাংশনে বসাতে হবে। অভিষ্ট ফাংশনে বসালেই আমার লাভ লোকসান বের হয়ে যাবে, তাই না? তাহলে আমার কৌণিক বিন্দুগুলো কি ছিল, 8 4 0 12 10 0। আমার অভিষ্ট ফাংশন ছিল 10x প্লাস 6y। যখন x কমা y ইকুয়ালস টু 8 4, তখন দেখো z এর মান আসছে 104। যখন x কমা y 0 12, তখন হচ্ছে 72। এবং যখন x কমা y 10 0, তখন আসছে 100। তাহলে আমার এখানে সর্বোচ্চ লাভ কত, 104 টাকা। তাহলে z এর সর্বোচ্চ মান হচ্ছে 104। ঠিক আছে, তোমরা একটু আবার গ্রাফটা দেখো। আমি গ্রাফটা কাটাকাটি গুলো ছাড়া একটু গ্রাফ গুলো দিচ্ছি। এই যে কাটাকাটি ছাড়া গ্রাফ গুলো দিলাম, তোমরা একটু গ্রাফটা দেখো, পুরোটা বুঝো কিনা। না বুঝলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, গ্রাফ ইকুয়েশন গুলো দেখো, গ্রাফ গুলো একটু দেখো, দেখো পুরোটা বুঝেছো কিনা। না বুঝলে কমেন্ট করবা। ওকে, তো আমরা এই যে অভিষ্ট ফাংশনের এই ক্যালকুলেশন গুলো একটু দিলাম, একটু দেখে নাও। ওকে, নেক্সট, গত দিনের প্রথম উদাহরণটা আশা করি মনে আছে। মিস্টার জোনায়েদ নিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। মিস্টার জোনায়েদের কি সমস্যা ছিল, তার পকেটে ছিল 100 টাকা, তাই না? আচ্ছা, তার পকেটে ছিল 100 টাকা। তার কি করতে হবে, কিছু কলম পেন্সিল কিনতে হবে। আচ্ছা, কলমের দাম 12 টাকা, পেন্সিলের দাম 8 টাকা। সে অন্তত একটা কলম কিনবে, সে 8টার বেশি পেন্সিল কিনবে না। আমার প্রশ্ন কি ছিল, কিভাবে কলম পেন্সিল কিনলে 100 টাকা ব্যবহার করে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে তৃতীয় ম্যাথ। আমি এই ম্যাথটা গ্রাফে করব না, আমি হচ্ছে এই ম্যাথের সিদ্ধান্ত চলক বের করে দিব। তোমার দ্বিতীয় ধাপ যেটা, অভিষ্ট ফাংশন বের করে দিব। তৃতীয় যে ধাপ, সেটা কি, শর্ত বা সীমাবদ্ধতা গুলো নির্ণয় করে দিব। তোমাদের কাজ হবে বাসায় বসে গ্রাফটা অঙ্কন করে সম্ভাব্য সমাধান এলাকা ব্যবহার করে তোমার জোনায়েদ সর্বোচ্চ কতগুলো কলম পেন্সিল এই 100 টাকা ব্যবহার করে কিনতে পারবে সেটা নির্ণয় করা। ঠিক আছে? আচ্ছা, তার এখানে সিদ্ধান্ত চলক কি হবে, তার এখানে কিসের সিদ্ধান্ত নিতে হবে, সে কতগুলা কলম কিনবে, সে কতগুলা পেন্সিল কিনবে, তাই না? তাহলে তার সিদ্ধান্ত চলক হবে এক্স আর ওয়াই। ধরি এক্স হচ্ছে সে কতগুলা কলম কিনবে, ওয়াই হচ্ছে সে কতগুলা পেন্সিল কিনবে। আচ্ছা, দ্বিতীয় ধাপ কি, আমার অভিষ্ট ফাংশন বের করতে হবে। তাহলে তার এখানে অভিষ্ট ফাংশন কি, সে সর্বোচ্চ কতগুলো কলম পেন্সিল কিনতে পারবে, সে কতগুলা কিনবে। যদি সে এক্সট্রা কলম কিনে, ওয়াইটা পেন্সিল কিনে, তাহলে তার অভিষ্ট ফাংশন কি হবে, এই দুটার সমষ্টি।
এক্স প্লাস ওয়াই। এবার তার শর্তগুলো। প্রথম শর্ত, তার কি 100 টাকা বাজেট, কলমের দাম 12 টাকা, পেন্সিলের দাম 8 টাকা। সে যদি এক্স সংখ্যক কলম কিনে তাহলে তার খরচ কত হবে? 12x। সে যদি ওয়াই সংখ্যক পেন্সিল কিনে তাহলে তার খরচ কত হবে? 8y। তাহলে তার মোট খরচ কত? 12x প্লাস 8y। এটা হতে হবে 100-র চেয়ে কম। বুঝা গেছে? আবার বলি, তার কলমের দাম 12 টাকা, সে কিনবে এক্সটা কলম, তাহলে একটা কলমের দাম 12 টাকা, তাহলে এক সংখ্যক কলমের দাম কত আসবে? 12x। ওকে। একটা পেন্সিলের দাম 8 টাকা, সে ওয়াইটা পেন্সিল কিনলে তার খরচ কত হবে? 8y। তাহলে তার মোট কত টাকা খরচ হবে? 12x প্লাস 8y। এটা কিসের চেয়ে কম হতে হবে? 100 টাকার চেয়ে কম হতে হবে। তাহলে প্রথম শর্ত আশা করি ক্লিয়ার। এবার দ্বিতীয় শর্ত কি? সে অন্তত একটি কলম কিনবে। তো কলম কি এক্স দ্বারা সূচিত করেছি, তাহলে এক্স এর মান কি হবে? অন্তত 1 হবে। তাহলে 1 বা 1-এর অধিক হতে পারে, কারণ সে অন্তত একটা, তার মানে কি সে 2টা 3টা 4টা 5টা কিনতে পারবে, তার কোনো অসুবিধা নেই। তাহলে এক্স এর মান হবে 1 কিংবা 1-এর চেয়ে বড়। সে 8টার বেশি পেন্সিল কিনবে না, তার মানে কি সে সর্বোচ্চ 8টা কিনবে, কিন্তু সে 4টা 3টা 2টা 8-এর চেয়ে কম যে কোনো সংখ্যক পেন্সিল কিনতে পারবে। তাহলে আমার 3 নাম্বার শর্ত হচ্ছে y লেস দেন ইকুয়ালস টু 8। আচ্ছা, আরেকটা শর্ত হবে y গ্রেটার দেন 0, কারণ y লেস দেন 8 মানে কি ঋণাত্মক হয়ে যেতে পারে। তাই y গ্রেটার দেন 0 ইউজ করে যেন ঋণাত্মক না হয় সেটাকে আমি ফিক্স করে দিলাম। এখানে আমরা x গ্রেটার দেন 0 কেন ব্যবহার করলাম না? কারণ x এর মান অলরেডি আমরা বলে দিয়েছি যে 1-এর চেয়ে সবসময় বড় হবে, তাই 0-র চেয়ে বড় এটার বলা প্রয়োজন নাই। ঠিক আছে, একটু সবাই দেখো সিদ্ধান্ত চলক, অভিষ্ট ফাংশন এবং শর্তগুলো কিভাবে বের করেছি। এটার আমি গ্রাফ অঙ্কন করব না, এই গ্রাফটা অঙ্কন করার দায়িত্ব পুরোপুরি তোমাদের। তোমরা বাসায় বসে এই গ্রাফটা অঙ্কন করবে, একটু দেখে নাও। আচ্ছা, রুবেল ভাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভাই আমার ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, ওকে। গাণিতিক সমস্যা 4। এই সমস্যা হচ্ছে গত দিনের যে উদাহরণ দিয়েছিলাম, শিউতির দৈনিক ফ্যাট ও প্রোটিনের চাহিদা যথাক্রমে প্রোটিন ও ফ্যাটের চাহিদা যথাক্রমে 36 গ্রাম এবং 48 গ্রাম। তার বাসায় এ এবং বি দুইটা খাবার আছে। ঠিক আছে, এর আগের দিন আমি হয়তো উদাহরণে দিয়েছিলাম স্যুপ এবং আপেল, কিন্তু যেহেতু আমি স্যুপ এবং আপেলে কোনটায় কতটুক ফ্যাট থাকে কতটুক প্রোটিন থাকে, এই কারণে আমি বিতর্কিত কোনো তথ্য দিতে চাচ্ছি না, তাই আমি এ বি দিয়ে সূচিত করলাম। আচ্ছা, খাবার এ, এখানে কি প্রতি দরে আছে 2 গ্রাম প্রোটিন, ফ্যাট আছে 4 গ্রাম। খাবার বি তে প্রোটিন আছে 6 গ্রাম, ফ্যাট আছে 3 গ্রাম। খাবার এর দাম হচ্ছে 20 টাকা, খাবার বি এর দাম 30 টাকা। ওকে, এখন আমার প্রশ্ন, সবচেয়ে কম খরচে কিভাবে দৈনিক চাহিদা মেটানো সম্ভব? অর্থাৎ সবচেয়ে কম টাকা খরচ করে এই এ বি কিভাবে খেলে তার এই যে দৈনিক চাহিদা, এই যে 36 গ্রাম প্রোটিন খেতে হবে এবং 48 গ্রাম ফ্যাট খেতে হবে, এই চাহিদা মেটানো সম্ভব। আচ্ছা, প্রথমত সিদ্ধান্ত চলক নির্ণয় করব। সিদ্ধান্ত চলক ধরলাম এক্স এবং ওয়াই। এক্স কি? এ খাবারটা কতখানি খাবে, কি পরিমাণ খাবে। ওয়াই হচ্ছে বি খাবার কি পরিমাণ খাবে। আচ্ছা, এখানে অভিষ্ট ফাংশন কি হবে? তার সবচেয়ে কম খরচে কিভাবে খেতে পারে। এখন তার এক্স পরিমাণ এ যদি খায়, এর প্রতি দরের দাম 20 টাকা, তাহলে এক ইউনিটের দাম যদি 20 টাকা হয়, তাহলে এক্স ইউনিটের দাম কত হবে? 20x। বি, এক পিস বি এর দাম যদি হয় 30 টাকা, তাহলে ওয়াই পিস বি এর দাম কত হবে? 30y। তাহলে তার মোট খরচ কত হবে? 20x প্লাস 30y। তাহলে অভিষ্ট ফাংশন কি করতে হবে? এই 20x প্লাস 30y এটাকে সর্বনিম্নকরণ করতে হবে
কি করতে হবে? সর্বনিম্নকরণ করতে হবে। ওকে, এবার আমার শর্ত, প্রথম শর্ত কি? আচ্ছা, ধরো আমি এক্স পরিমাণ এ খাইলাম এবং ওয়াই পরিমাণ বি খাইলাম, তাহলে আমার প্রথম শর্ত আমি ধরি হচ্ছে এই যে প্রোটিনের চাহিদা মিটাবো। তাহলে আমি কি পরিমাণ প্রোটিন খাইলাম? যদি এক্স পরিমাণ এ খাই আর ওয়াই পরিমাণ বি খাই, দেখো এক্স পরিমাণ এ খাইলে আমার প্রোটিন কতখানি খাবো? 2x পরিমাণ, এবং ওয়াই পরিমাণ যদি বি খাই তাহলে আমি প্রোটিন কত খাবো? 6y পরিমাণ। তাহলে আমি মোট প্রোটিন কত খাইলাম? 2x প্লাস 6y। এটা কি হতে হবে? অন্তত 36 গ্রাম হতে হবে। এখন আমাকে বলে নাই যে সর্বোচ্চ এতখানি প্রোটিন খাওয়া যাবে, এটা কিন্তু আমাকে বলেনি। তাহলে আমার কি হবে? যে আমি অন্তত 36 গ্রাম প্রোটিন খাবো, এর চেয়ে বেশি খাইলে আমার অসুবিধা নাই। তাই আমি এখানে ব্যবহার করেছি কি? গ্রেটার অর ইকুয়ালস। বুঝা গেছে? আবার বলি, এক্স পরিমাণ এ খাইছে, ওয়াই পরিমাণ বি খাইছে, তাহলে সে কি পরিমাণ প্রোটিন খাইছে? 2x প্লাস 6y। এই মানটা কি হতে হবে? ন্যূনতম 36 গ্রাম হবে, এবং এটা এর চেয়ে বড় হলে সমস্যা নাই, যেহেতু আমার প্রশ্নে কিছু বলে দেয়নি। তাহলে আমার শর্ত হবে প্রথমটা 2x প্লাস 6y গ্রেটার ইকুয়ালস টু 36। এবার দ্বিতীয় শর্ত কি? তার ফ্যাট কি পরিমাণ খাইছে, খাওয়া প্রয়োজন। তার ফ্যাটের চাহিদা হচ্ছে 48 গ্রাম। সে এক্স পরিমাণ এ খাইছে, তাহলে সে ফ্যাট খাইছে কতখানি? 4x পরিমাণ সে ফ্যাট খাইছে। সে ওয়াই পরিমাণ বি খাইছে, তাহলে সে বি থেকে সে কতখানি ফ্যাট পাইছে? 3y। তাহলে সে মোট ফ্যাট কতখানি খেয়েছে? 4x প্লাস 3y। এই মানটা কি হতে হবে? 48-এর সমান কিংবা তার চেয়ে বেশি হতে হবে। এই যে 4x প্লাস 3y গ্রেটার ইকুয়ালস টু 48। আচ্ছা, সে কোনো খাবার ঋণাত্মক পরিমাণ খেতে পারবে না, তাই তৃতীয় শর্ত হচ্ছে এক্স কমা ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। এই তো আমার শর্তগুলো চলে আসলো। এখন কি করতে হবে? এই শর্তগুলো ব্যবহার করে লেখচিত্রে অসমতাগুলো অঙ্কন করতে হবে, সম্ভাব্য সমাধান এলাকা বের করতে হবে, কৌণিক বিন্দুগুলো বের করতে হবে, কৌণিক বিন্দুগুলো অভিষ্ট ফাংশনে বসাতে হবে। এরপর সর্বনিম্ন যে মান, মানে সবচেয়ে কম টাকা খরচ যেভাবে হবে, সেটাই হবে আমার উত্তর। ঠিক আছে, তোমরা একটু দেখো। ওকে, আশা করি পুরোটা তোমরা বুঝতে পেরেছো। এটা আমাদের গাণিতিক সমস্যা। এখন একটা মজার জিনিস বলি, তোমাদের ম্যাথ দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার শেষ। এই যে 3টা 4টা অঙ্ক করলাম, এই 4টা অঙ্ক যদি ঠিক মতো বুঝে থাকো, এখন তোমরা যোগাশ্রী প্রোগ্রামে সব অঙ্ক করতে পারবা। তোমার বইয়ে প্রায় 30-40টা অঙ্ক দেওয়া আছে, কিন্তু সবগুলাই একই অঙ্ক, ঘুরে পেঁচায় একই জিনিস। তোমাকে সিদ্ধান্ত চলক বের করতে হবে, অভিষ্ট ফাংশন বের করতে হবে, শর্ত বের করতে হবে, লেখচিত্র আঁকতে হবে, কৌণিক বিন্দুগুলা বের করতে হবে, অভিষ্ট ফাংশনে কৌণিক বিন্দুগুলা বসাতে হবে। এরপর প্রশ্ন অনুযায়ী আমার সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে হবে। আর নতুন কিছু নাই। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসগুলো ঠিক মতো বুঝেছো। এবং দেখো, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা মিলে কয়টা চ্যাপ্টার আছে? ফিজিক্স আছে 11টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের কথা বলছি। ম্যাথে আছে 10টা, তাহলে কয়টা হয়? 11 প্লাস 10 21। আর কেমিস্ট্রিতে আছে 5টা চ্যাপ্টার, 26টা চ্যাপ্টার। 26টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার শেষ, 26 ভাগের 1 ভাগ শেষ সেকেন্ড পেপার। বুঝতে পেরেছ? যদিও এটা হচ্ছে সবচেয়ে সোজা চ্যাপ্টার পুরো সেকেন্ড পেপারের মধ্যে, তাই অত আবার বেশি খুশি হয়ে যায় না যে 26 ভাগের 1 ভাগ শেষ হয়ে গেছে। ধরতে পারো 30 ভাগের 1 ভাগ শেষ হয়েছে। তো যাই হোক, আমার যোগাশ্রী প্রোগ্রামের ক্লাস শেষ। পরবর্তী ক্লাস নিব হচ্ছে সম্ভাবনার উপর। সম্ভাবনার কিছু অঙ্ক আছে, যারা এবার ইন্টার পরীক্ষার্থী সবাই মনে হয় কম বেশি সম্ভাবনার অঙ্কে কিছু সমস্যা আছে, তাই সম্ভাবনার দিকে একটু আগাবো এবং সম্ভাবনা অঙ্ক করার জন্য কিছু কার্ড জোগাড় করেছি তাসের অঙ্ক বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমি পরবর্তী ক্লাসগুলো সম্ভাবনার উপর নিব। তোমরা সবাই প্রস্তুত থেকেও ভাবে, এবং যাদের দ্বিতীয় পত্র বই নাই
আমি অক্ষরপত্রের বইটা ফলো করছি। যাদের বই নাই তারা একটু কমেন্ট সেকশনে বা আমাকে আলাদাভাবে ইনবক্সে একটু জানাও যে তোমাদের বই নাই, তাহলে আমি চেষ্টা করব যে বইয়ের ছবিগুলো তোমাদেরকে ম্যানেজ করে দেওয়া। আচ্ছা, তো আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। বাসায় থাকেন। এবং তার আগে একটু একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিই বাসায় থাকার বিষয়। আপনারা সবাই হয়তোবা বিভিন্ন পত্রিকাতে দেখেছেন, যেমন গতকাল যুগান্তর পত্রিকার অনলাইন সাইটে একটা নিউজ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের অবস্থা কিন্তু খুবই খারাপ। খুব কষ্টের সহিত বলতে হয় যে 51 জনের টেস্ট করার পরে সেখানে 40 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তো এটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। আমি দোয়া করি আপনারা যেন সবাই বাসায় সুস্থ থাকেন। এবং আমি বিনীত রিকোয়েস্ট করি, মানে কতখানি ভয়ঙ্কর অবস্থা এটা হয়তো আপনারা বুঝতে পারছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু দয়া করে কেউ বাসা থেকে বের হবেন না। আপনি জানেন না যে রাস্তায় যে আপনার পাশে যে লোকটা দাঁড়ায় আছে তার করোনা আছে কি না। সে হয়তো হাঁচি দিচ্ছে না, তার হয়তো জ্বর নাই, কিন্তু সে করোনা ভাইরাসের বেয়ারার হতে পারে। আরেকটি ইনফরমেশন দিই, 706 জন, নারায়ণগঞ্জ শহরে 706 জনের মোট পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 301 জনের করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে, যা অলমোস্ট 50%। তার মানে প্রতি 2 জনে 1 জন করে করোনা পাওয়া যাচ্ছে টেস্ট করলে। তো আপনারা সতর্ক থাকেন, বাসায় থাকেন। কি দরকার একটা করোনা ভাইরাস নিয়ে ঝোকার? হয়তো বা আপনার কিছু হবে না, আপনার বয়স ভালো, মানে বয়স কমের দিকে আছে, আপনি সুস্থ, কিন্তু কি দরকার এই একটা ভেজাল বাসায় নিয়ে আসার? কোনো তো প্রয়োজন নেই। তাই বাসায় থাকেন, স্টে হোম, স্টে সেফ, ঘরে থাকুন, নিয়মিত হাত ধুন, গরম পানি খান, একটু পর পর চা খান, কিন্তু বাসায় থাকেন। ধন্যবাদ।